বললেন যে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের বর্তমান অবস্থা, তার বর্তমান যে শারীরিক জটিলতা, এগুলো এখনও অনেকটাই জটিল পর্যায়ে রয়েছে। তার যেহেতু আপনার নাকের যে নাসাল বোন যেটা ওটা ফ্র্যাকচার হয়েছে, ভেঙে গেছে, সুতরাং এটা তো আমাদের শরীরের সবচাইতে নরম হাড় বলা হয় নাকের এই হাড়টাকে, সেন্সিটিভ। তো সুতরাং এটা আসলে অপারেশন ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই অপারেশনটা বাংলাদেশে হবে না, এটা বিদেশেই করতে হবে। আর তার যে চোয়ালেও তো ফ্র্যাকচার হওয়ার কারণে এখানেও প্রবলেম, তার লিভারেও জটিলতা দেখা দিয়েছে, কারণ সে একাধিকবার এর আগে আওয়ামী লীগের আমলে হামলার শিকার হওয়ার কারণে লিভারে বেশ কিছু তার জটিলতা দেখা দিয়েছে। সব মিলিয়ে তার পরিস্থিতি খুব একটা যে ভালো তা বলা যাবে না। এখন পর্যন্ত সে কিন্তু আসলে সলিড খাবার খেতে পারছে না, ডাক্তার কিন্তু এখনো লিকুইড খাবারের উপরেই তাকে রাখছে। তো সেই জায়গা থেকে পরিস্থিতি খুব যে একটা উন্নতি হয়েছে তা না। এখন প্রবলেমটা হচ্ছে সরকার এখানে একটা মারাত্মক প্রতারণা করেছে। সরকার প্রধান ঘোষণা দিলেন ভিপি বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করার জন্য, উন্নত চিকিৎসার জন্য, কিন্তু সরকারের ঘোষণার পরে আমরা মারাত্মক রকমের একটা গড়িমসি দেখতে পাচ্ছি, মারাত্মক রকমের। তো এর চাইতে প্রতারণা আমি আসলে আর আছে কিছু বলে আমি মনে করছি না। যে সরকার প্রধান ঘোষণা দিল যে ভিপি নুরুল হক নূরকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করার জন্য, উন্নত চিকিৎসা দেওয়ার জন্য, অতি দ্রুত সেই ঘোষণার আজকে প্রায় 10-15 দিন হয়ে গেল, কোনো আপডেট নেই, কোনো অগ্রগতি নেই। তার মানে এই যে ঘটনাটি ঘটানো হয়েছে, কারা ঘটিয়েছে? অবশ্যই সরকারের ইন্ধনে এই ঘটনা ঘটানো হয়েছে। সরকার জানে না কারা এই হামলা চালিয়েছে। একটা দলের প্রধান তার পার্টি অফিসের নিচে এসে তাকে বর্বর নারকীয় একটা তাণ্ডব তার উপরে চালানো হয়েছে। কারা চালিয়েছে? সেনাবাহিনীর এবং পুলিশের সদস্যরা। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার, ভিডিও, লাইভ, ছবি সব জায়গায় আসছে। কিন্তু দুঃখের বিষয় দেখেন, আজকে বোধহয় 18-19 দিন হলো একজনের বিরুদ্ধে সরকার অ্যাকশন নেয় নাই। কিভাবে তারা এই মাফিয়া তন্ত্র আবারও জারি রাখার চেষ্টা করছে চিন্তা করেন। একটা কমিশন করেছে, 30 কার্য দিবস মেয়াদ, এখনো কোনো অগ্রগতি আপডেট জানি না আমরা। এই কমিশন কাজ করছে না ঘুমিয়ে আছে, আই ডোন্ট নো। এই যে একটা অবস্থা, এই অবস্থায় আমরা আর বেশি দিন চুপ থাকবো না। আমরা গতকালকে ঢাকা মেডিকেল একটি প্রেস কনফারেন্স করেছি, সেখানে 48 ঘন্টা সরকারকে সময় দিয়েছে যে যারা চিহ্নিত হামলাকারী এদের বিরুদ্ধে সরকার যদি অ্যাকশন না নেয় তাহলে 48 ঘন্টা পরে আমাদের কঠোর কর্মসূচি আসছে। আগামী বুধবারে আমরা রাজপথে নামবো। কি কর্মসূচি হবে সেটা সেদিনই আপনারা দেখতে পাবেন। তবে এখন আর কোনো নরম কর্মসূচি আর হবে না। আমাদের দলের প্রধানকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে বেডে শুয়ে রাখছে, আর আমরা এভাবে বসে থাকবো? আমরা তো থাকবো না ভাই। সুতরাং আমরা একবার স্পষ্ট করে বলেছি, এখন আমাদের লড়াইটা মাঠে হবে। যেহেতু তারা বিচার করতে পারে নাই, অ্যাকশন নিতে পারে নাই, এখন আমাদের যা করার তাই করতে হবে। তারা হামলা চালাবে, আবার আসুক, এবার আমরাও দেখতে চাই। আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই দেশকে দ্বিতীয়বার মুক্ত করেছি। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার জীবনে কোনোদিন একটা লাঠির টোকাও লাগে নাই। ফ্যাসিবাদের আমলে সে একটা ন্যূনতম নির্যাতনের শিকার হয় নাই, কুটু কথাও শুনতে হয় নাই তাকে। বরঞ্চ ফ্যাসিবাদের সহযোগী পৃষ্ঠপোষক ছিলেন, সুবিধাভোগী ছিলেন। সে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার আন্ডারেই তো এই পুলিশ, আর্মি বাংলাদেশে এখন কাজ করছে, আইন শৃঙ্খলার দায়িত্বে তারাই রয়েছে। তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টা জানে না কারা হামলা চালিয়েছে? তিনি কেন অ্যাকশন নিচ্ছেন না এখন পর্যন্ত? তার মানে তার নির্দেশেই হামলা হয়েছে। তো সুতরাং আমরা আর সরকারের দিকে তাকিয়ে থাকবো না, সরকারের দিকে তাকিয়েও নেই। আমরা এখন অ্যাকশনে যাব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা গতকালকে সরকারের দেওয়া যে ঘোষণা, যে ভিপি নুরুল হক নূরকে বিদেশে নিয়ে ট্রিটমেন্টের যে ঘোষণা সরকার দিয়েছিলেন, এটাকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা আর সরকারের দয়ার উপরে ভিপি নুরুল হক নূরের চিকিৎসা করব না। তাকে আমরা বিদেশে নেব, তবে সেটা দলীয় এবং পারিবারিকভাবে। আমরা নিজেরাই তার ট্রিটমেন্ট করাবো ইনশাআল্লাহ বিদেশে নিয়ে। এই সরকারের দয়ার উপরে তার কোনো ট্রিটমেন্ট আমরা আর করাবো না। মধ্যে শ্রীলঙ্কায় যে জেনজির যে গণবিপ্লব, তারুণ্যের যে বিপ্লব, এই বিপ্লবের পরেই কিন্তু বাংলাদেশে শ্রীলঙ্কার সেই ফাঁসিবাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীও তারা পালিয়ে গেছে। তারপরে কিন্তু শুরু হলো বাংলাদেশেও দীর্ঘ একটি 36 দিনের লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা ফ্যাসিবাদকে উৎখাত করেছি। বাংলাদেশের এই জুলাই গণঅভ্যুত্থান থেকে স্পিরিট নিয়ে গত কয়েকদিন আগেই নেপালের তরুণরা রাজপথে নেমে তারা জীবন ঝরিয়েছেন, রক্ত দিয়েছেন। নেপালেও কিন্তু জেনজিদের বিপ্লব সফল হয়েছে। তারা সেখানে সফলতার মাধ্যমে নেপালের যে ফ্যাসিবাদের প্রধানমন্ত্রী, সে কিন্তু পালিয়ে গেছে। আপনারা দেখেছেন কিভাবে তার সরকারি বাসভবন থেকে পিছনের প্রাচীর টপকিয়ে সেনাবাহিনী তাকে উদ্ধার করে ওখান থেকে হেলিকপ্টারে আসলে দেশ ছাড়া করেছে।
তো এরপরে আসলে কোন দেশ? তা আমার বিশ্বাস নেপালের পরে জেনজিদের বিপ্লব ভারতে হবে। নানান কারণে, নানান সমীকরণ, নানান ইকুয়েশন বলছে, এবং খুব অল্প সময়ের মধ্যেই এই বিপ্লব ভারতে এমনভাবে ছড়িয়ে পড়বে যেটা বর্তমান এই উগ্র ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকার কোনোভাবে আটকাতে পারবে না। ইতিমধ্যে তারুণ্যের মধ্যে কিন্তু ভারতের যে তরুণ প্রজন্ম, এদের মধ্যে বড় ধরনের একটি স্পিরিট জাগ্রত হয়েছে। গত কয়েকদিন আগেও তারা কিন্তু রাজপথে নেমেছিল, অলরেডি কিন্তু আন্দোলন দানা বাঁধছে। তো সুতরাং অতি অল্প সময়ে এই আন্দোলন দেখবেন আপনি ভারতের 29টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়বে, এবং এই আন্দোলনের যে দাবানল, যে স্পিরিট, এটা একবারে অগ্নিস্ফুলিঙ্গের মতো, আগ্নেয়গিরির মতো পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়বে, এবং ভারতের নরেন্দ্র মোদী উগ্রবাদী প্রধানমন্ত্রী এবং তার সরকারের পতন ঘটাবে ভারতের তরুণ জেনজিরা। এখন আমি আসলে চিন্তায় আছি যে বাংলাদেশের ফ্যাসিবাদের প্রধানমন্ত্রী হাসিনা পালিয়ে ভারতে গেছেন, নেপালেরটাও বোধহয় পালিয়ে ভারতে আসছেন। কারণ ভারতে যদি এরকম একটি গণবিপ্লব সংগঠিত হয়, এই ভারতের নরেন্দ্র মোদী পালাবে কোথায়? তার পালানোর আমি জায়গা আসলে এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি না। না বাংলাদেশে আসতে পারবে, না নেপালে যেতে পারবে, না শ্রীলঙ্কায়, না মালদ্বীপে। কারণ ভারতের চতুর্দিকে যে রাষ্ট্রগুলো আছে, আপনারা জানেন কোনো দেশের সাথে ইন্ডিয়ার কিন্তু ভালো সম্পর্ক নাই। প্রত্যেকটা দেশের সাথেই, ইন্ডিয়ার প্রতিবেশী যে দেশগুলো, সবার সাথেই তাদের খারাপ সম্পর্ক। এই যে মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, বাংলাদেশ বলেন, কারো সাথেই। এখন রাস্তা আর একটা আছে, হয়তো চাইনা যদি অ্যাকসেপ্ট করে তাহলে চীনে যেতে পারেন, না হলে ওই আমেরিকা ওদিকে ইসরায়েল। তার জন্য সবচাইতে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে ইসরায়েল। কারণ ইসরায়েল আর ইন্ডিয়া হচ্ছে মাস্তুতো ভাই, আপন ভাইয়ের মতোই আর কি বলা যায়। সুতরাং তার জন্য একমাত্র ওখানেই নিরাপদ হতে পারে, আর কোনো দেশে নিরাপদ হবে কিনা আমি জানি না। তো এটা নিশ্চিত থাকেন যে এর পরের বিপ্লবটি আসলে আপনার ইন্ডিয়াতেই হবে। ইতিমধ্যে দানা বাঁধা শুরু হয়েছে ছাত্রদের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে, জেনজিদের মধ্যে ব্যাপক একটা স্পিরিট তাদের ভিতরে জাগ্রত ইতিমধ্যে হওয়া শুরু হয়েছে। আশা করি খুব অল্প সময়ে সেখানে একটি গণবিপ্লব আপনারা দেখতে পাবেন। বাংলাদেশের বিষয়ে যে প্রশ্নটি আপনি করলেন, যে আওয়ামী লীগ এই ঝটিকা মিছিল করছে বিভিন্ন জায়গায়, এটা কি আসলে এখন ঝটিকা মিছিল বলা ঠিক হবে না। তারা খুব বড় পরিসরেই বেশ কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন জায়গায় তারা মিছিল বের করছে। তো এটার পিছনে আমি মনে করি এই সরকারের প্রশাসন যন্ত্রে যারা রয়েছেন, পুলিশে যারা রয়েছেন, এরা 95% দায়ী। এদের কারণেই আওয়ামী লীগ আজকে এই দুঃসাহসটা দেখানোর সুযোগ পাচ্ছে। আমরা সরকারকে একাধিকবার বলেছি যে এই ফ্যাসিবাদ মুক্ত যদি প্রশাসন পুলিশকে না করতে পারেন, তাহলে কিন্তু এরা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। এই যে অলরেডি তারা শুরু করেছে। এই সরকার যদি কঠোরভাবে এগুলো দমন করতে না পারে, তাহলে এরা নিজেরাও বিপদে পড়বে, সরকারকেও বিপদে ফেলবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে গতদিন বললাম যে থানায় মিছিল হবে, ইনস্ট্যান্ট রিলিজ করবেন ওই ওসিকে। সেটা যেখানে হোক, ঢাকা মহানগরে যদি হয়, সাথে সাথে ওই ওসিকে খাগড়াছড়ি পাঠিয়ে দিবেন। কারণ 100% নিশ্চিত যেখানেই মিছিল হয়, ওই এলাকার যারা পুলিশ এবং প্রশাসনে আছে, ওদের সাথে এই আওয়ামী লীগের যোগাযোগ, ছাত্রলীগের যোগাযোগের মাধ্যমে মিছিল হয়। ওরা যদি গ্রিন সিগন্যাল না দেয়, মিছিল করার কথা না। একবারে নিশ্চিত থাকেন, ওদের সাথে যোগাযোগ করেই মিছিলগুলো হয়। তো এখানে সরকারকে আরো কঠোর হতে হবে। কঠোর না হলে এরা কিন্তু পরিস্থিতি আরো দিন দিন ঘোলাটে করার চেষ্টা করবে। কয়েকদিন আগে দেখলাম ধানমন্ডিতে মিছিল, পরশুদিন বোধহয় সম্ভবত দেখলাম তেজগাঁয়ে, বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে এবং ভালো উপস্থিতি নিয়ে। এটা কি সিগন্যাল দেয় যে সামনে তারা বড় পরিসরে একটা অঘটন ঘটানোর চিন্তা করছে? তো সেই জায়গায় যদি সরকার কঠোরভাবে এগুলো আসলে অ্যাকশনে না যায়, তাহলে তো ওরা আমাদেরকেও বিপদে ফেলবে, দেশকেও বিপদে ফেলবে। এটা তো আমরা হতে দিতে পারি না। তো সেই জায়গা থেকে আমরা সরকারকে জানিয়েছি, তারা যদি সেভাবে স্টেপ না নেয়, তাহলে এই সরকারের বিরুদ্ধে আমাদের আসলে ভালোভাবেই নামতে হবে। কারণ এইভাবে আমরা দেশকে বিপদে ফেলতে পারি না।